বিবিএ শিক্ষার্থীরা যে যেখান থেকে আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত ক্লাসগুলো ধারাবাহিকতা আজকেও তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব তিনটা এক্সারসাইজ, অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে যে অঙ্কগুলো দেওয়া আছে বিবিএ প্রফেশনাল ফার্স্ট সেমিস্টারের বিজনেস ম্যাথমেটিক্সের সপ্তম অধ্যায়ের বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে আমরা সলিউশন করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবা এবং বাসায় প্র্যাকটিস করবা। আশা রাখি ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতে পারবা। তো শিক্ষার্থীরা শুরুতে বলে রাখি, বিগত ক্লাসগুলো যদি তোমরা না দেখো, অর্থাৎ পূর্বের ক্লাসটা যদি না দেখো, তাহলে আজকের ক্লাসটা বুঝতে তোমাদের অনেকই সমস্যা হবে। কারণ আমি গত ক্লাসে কিভাবে সূত্রগুলো আসে বা কোনটার মান কি এবং কোন ক্ষেত্রে কোন সূত্রের গুরুত্ব কতটুকু সেটা আমি পূর্বে আলোচনা করছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের জন্য আমি তিনটা এক্সারসাইজ নিয়ে আসছি। এই অঙ্কগুলো পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী। যেমন প্রথম অঙ্কটা বিবিএ প্রফেশনাল ফার্স্ট সেমিস্টারে 2007 সালে আসে এবং দ্বিতীয় অঙ্কটা বিবিএ প্রফেশনাল 2001 এবং 2004 সালে আসছে এবং বিবিএ প্রফেশনাল 2008 এবং 2018 সালে আসছে। এই অঙ্কগুলো বোর্ড প্রশ্ন বা বোর্ড কোশ্চেন। তোমরা এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় মানে ভালো একটা কমন ফলাইতে পারবা। তো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমাদের যে ক্লাসটা সেটাতে আমরা ফিরে আসি। এখানে আমি তিনটা ফর্মুলা সূত্র দিয়ে রাখছি। এই তিনটা সূত্র আলোকে আমি বলছিলাম যে মূলত তিনটা সূত্র থেকে টাইম ভ্যালু অফ মানের অঙ্কগুলো কি হয়ে থাকে, সম্পূর্ণ হয়ে থাকে। তো তিনটা সূত্রের মধ্যে এখানে প্রথম সূত্রটা হলো যে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, দ্বিতীয় সূত্রটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তবে যদি অঙ্কের মধ্যে অ্যানুইটির কথা উল্লেখ থাকে, ইনস্টলমেন্টের কথা উল্লেখ থাকে, তাহলে আমার দ্বিতীয় সূত্রগুলো ব্যবহার করব। তো গত ক্লাসে আমি প্রথম সূত্র দিয়ে কিভাবে অঙ্কগুলো করা হয় সেগুলো আমি দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি দ্বিতীয় দুইটা সূত্রের অঙ্কগুলো ধীরে ধীরে আমরা সলিউশন করব। তো প্রথম যে অঙ্কটা, একটু প্রশ্নগুলো একটু তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বুঝার চেষ্টা করবা যে অঙ্কের মধ্যে বা প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে এবং তোমার থেকে কি ডিমান্ড করছে, মানে কি চাইছে বা কি করতে বলা হয়েছে। এই জিনিসগুলো যদি একটু তোমরা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখো, তাহলে সবকটা অঙ্ক, শুধুমাত্র ফাইন্যান্সের অঙ্ক না বা বিজনেস ম্যাথমেটিক্সের অঙ্ক না, যে কোনো অঙ্কই তোমার দ্বারা করা সম্ভব। তো এখানে a businessman agrees to pay a debt of টাকা 20,000 with 10% compound interest। অর্থাৎ একজন ব্যবসায়ী লোক 10% চক্রবৃদ্ধি সুদে 20,000 টাকা একটা ঋণ গ্রহণ করতে চায়। তো বলছে আফটার হাউ মেনি ইয়ার্স, কত বছর পরে, হি উইল পে, তিনি পরিশোধ করবেন, এ টোটাল অ্যামাউন্ট অফ টাকা, এই যে 51,874 টাকা, উইথ ইন্টারেস্ট, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ সহকারে কত বছর পরে তাকে এত টাকা পরিশোধ করতে হবে, কত বছর পরে। অর্থাৎ এখানে আমাদেরকে কি চাইছে, মানে কত বছর পরে, অর্থাৎ এন মানে নাম্বার অফ ইয়ার, মানে বছরটা চাইছে। ঠিক আছে, তাহলে দেখো উনি যদি বর্তমানে 20,000 টাকা ঋণ নিতে চায় কোন একটা প্রতিষ্ঠান থেকে 10% সুদে, তাহলে কত বছর পরে তাকে এত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমাদের এখানে বছরটা নির্ণয় করতে হবে। প্রশ্নটা একটু বুঝো। এ বিজনেসম্যান এগ্রিজ টু পে এ ডেট অফ টাকা 20,000 উইথ 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ 20,000 টাকা সে 10% সুদে গ্রহণ করতে চায়, ঋণ নিতে চায়, এবং কত বছর পরে তাকে এত টাকা পরিশোধ করতে হবে। এই হলো যে অঙ্কের সামারিটা। আমরা এখন অঙ্কটা শুরু করি। 1 নম্বর অঙ্কটা এখানে আমাদের এখানে কিছু কিছু তথ্য দেওয়া আছে অ্যাকর্ডিং টু ফর্মুলা অনুযায়ী। হিয়ার সূত্র দেওয়া আছে, যেমন ফিবি। আমাদের এখানে ফিবি দেওয়া আছে যে বছরের শুরুতে কত টাকা নিতে চায় সে, মানে কত টাকা অ্যামাউন্ট সে গ্রহণ করতে চায়, 20,000 টাকা অ্যামাউন্ট গ্রহণ করতে চায়। এটা হলো যে আমাদের ফিবি। এবং আর ইন্টারেস্ট রেট,
রেট অফ ইন্টারেস্ট, আমাদের সুদ কত? 10%। 10%। তারপরে আমাদের আরেকটা অ্যামাউন্ট দেওয়া আছে, এই যে আমাদের এখানে একটা অ্যামাউন্ট তিনটা আমাদের ফিগার দেওয়া আছে। তিনটা ফিগার, কোন ফিগারটাকে আমাদের কি বহন করে সেটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যামাউন্ট হলো যে এই অ্যামাউন্টটা হবে যে আমাদের এফবি সমান হবে আমাদের 51,874.85। তারপরে আমাদের এখানে এই তিনটা ফিগার আমাদের দেওয়া আছে। একটা ফিগার হলো যে আমাদের ফিবি, আরেকটা ফিগার হলো যে আর আরেকটা ফিগার হলো যে এফবি। তিনটা ফিগার দেওয়া আছে। তাহলে আমাদের এখানে যেহেতু চাইছে যে হোয়াট আফটার হাউ মেনি ইয়ার্স হি উইল পে, মানে কত বছর পরে সে এই টাকাটা পরিশোধ করবে। তাহলে এখানে আমাদের বছর সংখ্যা দেওয়া নাই, নাম্বার অফ এন দেওয়া নাই, তাহলে এন সমান হোয়াট, অর্থাৎ আমাদের এন এর মানটা অবশ্যই বের করতে হবে। তাহলে আমাদের প্রথম সূত্রটা আমরা এখানে লিখে ফেলি। উই নো, আমরা জানি এফবি সমান ফিবি 1 প্লাস আর পাওয়ার এন। তো এখানে এফবির মানটা হলো যে আমাদের 58,074, আর ফিবির মানটা হলো যে আমাদের 20,000। তারপর 1 প্লাস আর এর মানটা হলো যে আমাদের 0.10, এন এর মানটা হলো, এন এর কোনো মান নাই, এন এর মানটা আমরা আপাতত লিখে রাখি, এনটা উপরে দিয়ে রাখবো। তারপর যে কাজটা করতে হবে, এটা যা আছে আমরা তা রেখে দেই 85। এখানে 20,000, এটাকে একটু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হইতেছে যে আমাদের 1.10 n। এখন যে কাজটা করব, আমরা টোটাল এটাকে এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 1 × 1 + 10 পাওয়ার n, এটা যদি এখানে নিয়ে যাই তাহলে এটা হবে নিচে, এটা হবে উপরে 85। 1.101 n। এখন এটাকে আমরা এটা দিয়ে ভাগ করি, ক্যালকুলেটর আমরা একটু খেয়াল করি, এটা দিয়ে এটাকে যদি ভাগ করি 51,874.85 ভাগ 20,000, তাহলে এখানে আসতেছে যে আমাদের 2.5937,452। এটা হলো যে আমাদের, যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই মানটা আসবে। এখন আমাদের যেহেতু n এর মানটা বের করতে হবে, তাহলে আমাদের এখানে লগারিদমের সূত্র ব্যবহার করতে হবে। উভয় পাশে আমরা লগ নিই, এই পাশে একটা লগ নিই, আমরা লগ 1.10 পাওয়ার n, এই পাশে আমরা একটা লগ নিই 2.5937,452। উভয় পাশে আমরা লগ নিব। লগ নেওয়ার পরে এখানে উপরে যে পাওয়ারটা, এটা লগের n এর পাশে এসে যাবে, এখানে থাকবে লগ ইনটু 1.1, আর এখানেও আমরা এটা আপাতত রেখে দিই লগ 2.5937,425, এটা এতটুকু রেখে দেই। তারপর আমাদের যে কাজটা করব, এখানে একটু মুছে দিই, এখানে আমরা n ইনটু লগ এই মানটা বের করি আমরা। তাহলে আমাদের প্রথমে কাজটা করতে হবে, লগ দিব 1.10 দিব সমান লগের একটা মান পাইলাম আমরা, এটা হলো যে 0.04139 সামথিং ইত্যাদি। এখানে আবার এই লগের মানটা আমরা একটু বের করব, এই লগের মানটা একটু বের করে নিই আমরা। এখানে আসতেছে যে আমাদের লগ 2.5937,425, এখানে লগের মানটা আসতেছে যে আমাদের 0.4139
26 সামথিং 26858 দিতে পারি। তারপরে এখানে আমরা এন্টার রেখে দিই। এখানে আমাদের এই উপরের মানটা যা আছে তা 413926858, এখানে হবে যে 4, এখানে হবে যে আমাদের এই মানটা এই পাশে আসবে 04139 সামথিং। এখন এটাকে আমরা ভাগ করব, এই উপরেরটাকে ভাগ করব আমরা নিচের রাশিটা দিয়ে 04139 সামথিং। তাহলে এখানে দেখো আমাদের আশপাশে মানটা n সমান সমান প্রায় 10, অর্থাৎ 10 এই যে 10.0006 অর্থাৎ প্রায় 10, অর্থাৎ আমাদের এই n এর মানটা আমরা কত পেলাম 10 পেলাম, অর্থাৎ এই যে n এর মান যেহেতু 10 পেয়েছি অর্থাৎ 10 বছর পরে তার এত টাকা পরিশোধ করতে হবে। এটাই মূলত আমাদের অ্যানসার। সুতরাং নাম্বার অফ ইয়ার is 10, এটাই অ্যানসার আমাদের। তো শিক্ষার্থীরা আশা করি অঙ্কটা বুঝছো। আমরা এখন দ্বিতীয় অঙ্কটা এই ক্যাটাগরিতে করব। আমরা প্রথম সূত্র দিয়ে অঙ্কটা করলাম, এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা করার আগে তোমাদের একটু প্রশ্নটা ভালো করে বুঝে নিতে হবে, তাহলে তুমি অঙ্কটা করতে পারবা। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করব। এ ম্যান borrows টাকা 6000 at the 6% and promises to pay off the loan in 20 annual payments beginning at the end of the first year। যে একটা বছর শেষে কি পরিমাণ মানে সে যদি 6% হারে 6000 টাকা সে ঋণ গ্রহণ করে, তাহলে বছর শেষে সে একটা কি ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে, প্রতি বছর শেষে একটা ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে বা কিস্তি পেমেন্ট করতে হবে, পরিশোধ করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যানুয়াল পেমেন্টস নেসেসারি, তাহলে তার কতটুক টাকা মানে তার কি প্রয়োজন, মানে এই যে কিস্তিটা সে পরিশোধ করবে কত টাকা তার প্রয়োজন মানে পরিশোধ করতে হবে, সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ অ্যানুইটি অঙ্কটা। আবার একটু খেয়াল করো, একটা লোক যদি 6% হারে 6000 টাকা ঋণ গ্রহণ করে 20 বছরের জন্য, এবং প্রতি বছর শেষে যদি তার কি করতে হয়, এই টাকাগুলো সে পরিশোধ করতে হয় প্রতি বছর শেষে, তাহলে তার কি করতে হবে, মানে বছর শেষে কত টাকা তার জমা দিতে হবে। তাহলে দেখো সে ঋণ গ্রহণ করবে বর্তমানে, তাহলে এটা হলো যে আমাদের পিবি, এটা হলো যে আর ইনস্টলমেন্ট এখানে দেওয়া নাই, আর এটা হলো যে আমাদের এন এর মান, ইনস্টলমেন্ট এর মানটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটু এখানে লিখি 2 নম্বর অঙ্কটা। হিয়ার এখানে ফিবি হলো যে আমাদের 6000 টাকা, আর এর মানটা হলো যে আমাদের 6000 অথবা 100 সমান 6। তারপরে আমাদের অ্যানুয়াল নাম্বার অফ ইয়ারটা হলো যে 20 বছর, তাহলে প্রতি বছর শেষে তার একটা কিস্তি পরিশোধ করতে হবে, মানে সে যদি বর্তমানে এত টাকা গ্রহণ করে এই টাকাটা পরিশোধ করলে 20 বছর যাবত তার কি করতে হবে, টাকাটা পরিশোধ করতে হবে। তাহলে প্রতি বছর শেষে একটা কিস্তি প্রদান করতে হবে, সেই কিস্তিটার পরিমাণ অর্থাৎ এ ইনস্টলমেন্ট হোয়াট। এই হলো যে আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো এই অঙ্কের মধ্যে। এটা বিবিএ 2001 এবং 2004 এ আসছে অঙ্কটা। তাহলে এই তথ্যগুলো আমাদের কোন সূত্রে আছে, এই সূত্রে আছে। তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করব আমরা এখানে। উই নো, আমরা এখানে লিখব পিবি সমান a বাই r সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 প্লাস r পাওয়ার n, এটা এই সূত্র আমরা এখন প্রয়োগ করব। তাহলে আমাদের a এর মানটা এখন বের করতে হবে। তাহলে এখানে পিবি এর মানটা হলো যে আমাদের 6000, এর মানটা আপাতত আমাদের নাই, r এর মানটা আমরা লিখতে পারি 06 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস এখানে 1 প্লাস 06 উপরে n সেকেন্ড ব্র্যাকেট। এই হলো যে আমাদের অঙ্কের ফিগারগুলো। একটু খেয়াল করে এখানে 6000 যা আছে তা আমরা রেখে দেব, এটাও আমরা যা আছে তা রেখে দেই 06। এখানে আমাদের একটু কাজ করতে হবে 1 মাইনাস এই টোটাল কাজটা করব আমরা, সরি এখানে n এর মান হলো যে আমাদের
20 20 আমরা এই মানটা একটু বের করব। একটু খেয়াল করো সবাই, ক্যালকুলেটর এই টোটাল মানটা আমরা একবারে করব। প্রথমে তোমার 1 এর সাথে এটা যোগ করতে হবে, অর্থাৎ 1 প্লাস 0.6, এটা যোগ করলে আমাদের 1.06 এটা আসে। এটাকে আমরা আবার 20 দিয়া পাওয়ার করব, পাওয়ার 20, আমাদের এই মানটা আসে। এই মানটাকে এখন 1 কে আবার এই মানটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা ক্যালকুলেটর 1 লিখব ভাগ অ্যানসার দেব। দেওয়ার পরে আমাদের এই যেখানে টোটাল আমাদের একটা মান আসতেছে যে 0.311804726, এই মানটা আমাদের আসতেছে। তো এখন এটা যা আছে তা আমরা রেখে দেই a/06। এখানে এই 1 থেকে আমার এই মানটা আমাদের মাইনাস করতে হবে, তাহলে আমরা কি করব, লিখব 1 মাইনাস অ্যানসার। তারপর আমাদের এখানে যে মানটা আসছে সেটা হলো যে 0.688195,273, এই মানটা আসছে যে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি। এখন যে কাজটা করব, এখন আমাদের এই যে নিচে যে মানটা আছে এই মানটা দিয়ে মানটাকে ভাগ করব। ভাগ করলে আমাদের এখানে থাকতেছে যে ভাগ করলে আমাদের এটা থাকতেছে যে a ইনটু ভাগ 0.06, এটা আসতেছে যে আমাদের 11.46992122। এখন কি করব, এই টোটাল এই মানটাকে আমরা এদিকে নিয়ে আসব। এই এখানে থাকবে, এখানে উপরে থাকবে 6000, নিচে থাকবে এই মানটা আমাদের নিচে লিখব আমরা 11.469922, এটা লিখব। তাহলে এই সমান আমরা লিখব ক্যালকুলেটরে 6000 ভাগ অ্যানসার। অ্যানসার দিলে দেখা যায় যে 523 টাকা 10 পয়সা, অর্থাৎ এটাই মূলত আমাদের ইনস্টলমেন্ট অ্যানসার। শিক্ষার্থীরা, অর্থাৎ এই ভদ্রলোক যদি আমাদের 10,000 টাকা বর্তমানে ঋণ গ্রহণ করে 6% সুদে, তাহলে 20 বছর সে এই কিস্তিগুলো পরিশোধ করবে, অর্থাৎ এই 6,000 টাকার জন্য তার 20 বছর সে প্রতি বছর পরিশোধ করবে, তাহলে প্রতি বছর শেষে তাকে 523 টাকা করে পরিশোধ করতে হবে। এটাই হলো যে তার অ্যানুইটি মানে ইনস্টলমেন্ট। তো আশা করি তোমাদেরকে 2 নম্বর অঙ্কটা বুঝাইতে পারছি। এখন আমরা 3 নম্বর অঙ্কটা চেষ্টা করব। 3 নম্বর অঙ্কের জন্য আমাদের যে কাজটা করতে হবে একটু খেয়াল করো। তো শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের প্রথমে প্রশ্নটা বুঝে নিতে হবে যে প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে এবং কি করতে বলা হয়েছে, অর্থাৎ কোন কোন রিকোয়ারমেন্ট গুলো আমাদের এখানে উল্লেখ আছে এবং কোন রিকোয়ারমেন্টটা নাই। যে রিকোয়ারমেন্টটা আমাদের আমরা সবগুলো রিকোয়ারমেন্ট সাজানোর পরে দেখবো যে সূত্রের মধ্যে কোন সূত্রের সাথে মিল আছে, তাহলে আমরা ওই সূত্রটা আমরা প্রয়োগ করব। আমি প্রথমে বলে দিয়েছি টাইম ভ্যালু অফ মানের জন্য মূলত এই 3টা সূত্রকে কেন্দ্র করে সকল অঙ্ক করা হয়। এই 3টা সূত্র যদি তোমরা মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হবে না। তো মনোযোগ সহকারে সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা। আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করলাম, এবার তৃতীয় সূত্রটা প্রয়োগ করবো এই অঙ্কের মধ্যে। এই কোম্পানি ইন্টেন্ডস, একটা প্রতিষ্ঠান পরিকল্পনা করলো টু ক্রিয়েট এ ডেপ্রিসিয়েশন ফান্ড, একটা মানে অবসর ফান্ড তৈরি করবে, টু রিপ্লেস পরিবর্তন করতে এট দ্য এন্ড অফ দ্য 25 ইয়ার্স অ্যাসেট কস্টিং টাকা 1 লাখ। অর্থাৎ একটা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিল যে তার প্রতিষ্ঠানে যে সম্পদগুলো আছে 25 বছর পর তার এই সম্পদগুলো সে কি করবে, রিপ্লেস করবে, পরিবর্তন করবে। তো সেই জন্য তার খরচ করতে হবে 1 লক্ষ টাকা। তার সম্পদটা রিপ্লেস মানে পরিবর্তন করবেন, অর্থাৎ পুরাতন সম্পদগুলো সরিয়ে দিয়ে নতুন সম্পদ সে সেখানে ক্রয় করবে অথবা এটাকে মেরামত করবে। এর জন্য তার এখানে প্রয়োজন হইতে পারে 1 লক্ষ টাকা 25 বছর পরে। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট টু বি রিটেইনড আউট অফ দ্য প্রফিটস এভরি ইয়ার, অর্থাৎ সে যে প্রতি বছর যে মুনাফা অর্জন করবে মুনাফার কি পরিমাণ অংশ, ইফ দ্য ইন্টেন্ট রেট ইজ মানে 30%, অর্থাৎ মুনাফার কি পরিমাণ অংশ সে 3% সুদে জমা রাখতে হবে। অর্থাৎ বিষয়টা খুব সহজ। দেখো, একটা প্রতিষ্ঠান
সিদ্ধান্ত নিল যে 25 বছর পরে তার প্রতিষ্ঠানের মধ্যে যে সম্পদগুলো আছে এগুলোকে সে কি করবে, নতুন ভাবে আবার মেরামত করবে বা নতুন করে ক্রয় করবে। তো তার জন্য খরচ হবে তার 1 লক্ষ টাকা খরচ হবে, অর্থাৎ ভবিষ্যতে এটা 1 লক্ষ টাকা খরচ হবে। এটা হলো যে আমাদের এফডি। এখন ভবিষ্যতে খরচের জন্য তার বর্তমানে কিছু টাকা জমা রাখতে হবে। তো এটা তার একদিনে জমা রাখা সম্ভব না, এটা প্রতি বছর একটা কি করতে হবে, একটা ইনস্টলমেন্ট মানে কিস্তি আকারে এটা জমা রাখতে হবে। তাহলে এরকম কত বছর সে জমাবে টাকাটা? 25 বছর ধরে সে টাকাটা জমাবে। তো জমাইতে হলে তারে কি করতে হবে, তার সুদের যে অংশ মানে মুনাফার মানে প্রতি বছর যে সে লাভ করে লাভ থেকে কিছু অংশ তার জমা রাখতে হবে ইনস্টলমেন্ট হিসেবে। এবং সেই ক্ষেত্রে তার সুদ এখানে ইনক্লুড থাকবে 3%। তাহলে প্রতি বছরে সে কি পরিমাণ কিস্তি জমা রাখলে 25 বছর পর তার 1 লাখ টাকা জমা হবে। তাহলে আসো আমরা অঙ্কটা একটু সাজিয়ে নিই। এখানে যে কাজটা করব, প্রথমে আমাদের দেওয়া আছে এই যে এখানে 1 লক্ষ টাকা, এটা ভবিষ্যতের অর্থ, এটা হলো যে এফডি। 1 লক্ষ টাকা এটা হলো যে আমাদের এফডি। কত বছর জমা করবে অর্থ? 25 বছর। নাম্বার অফ ইয়ার হলো যে 25 বছর সে জমাবে টাকা। সুদের হার কত দিবে সে? 3%। তাহলে কি পরিমাণ অর্থ সে প্রতি বছর জমা রাখবে ইনস্টলমেন্ট? অ্যানুইটি আমাদের এখানে উল্লেখ নাই, হোয়াট কি পরিমাণ অর্থ সে এখন জমা রাখবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে কোন সূত্রের সাথে মিলে? অবশ্যই এই সূত্রের সাথে মিলে। তাহলে তুমি যদি অঙ্ক দেখে যদি রিকোয়ারমেন্ট গুলো সাজিয়ে নিতে পারো তাহলে দেখো কোন সূত্রের সাথে মিলে, ঠিক ওই সূত্রের মধ্যে অঙ্কটা বসায় করে ফেলবো, খুব সহজ। তাহলে আমরা লিখি উই নো, আমরা এই সূত্র লিখবো এফডি সমান a বাই r 1 প্লাস r পাওয়ার n মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে এটার মান হলো যে আমাদের 1 লাখ, এর মানটা দেওয়া নাই, আর এর মানটা হলো যে 0.03 সেকেন্ড ব্র্যাকেট, এখানে 1 প্লাস 0.03 25 মাইনাস 1, এখানে হবে যে আমাদের 1 লক্ষ a 0.03, এখানে দুটো আমাদের যোগ করতে হবে, যোগ করলে 1.03 উপরে 25 মাইনাস 1 সমান 1 লক্ষ। এখানে a বাই 0.3, এখানে আমাদের এটাকে ক্যালকুলেটর একটু আমরা ভাঙিয়ে নেই, 0.03 এটাকে আমরা যদি 25 দ্বারা বর্গ করি 25, তাহলে আমাদের যে মানটা আসতেছে এই মানটা এখানে লিখবো। এটা লিখতেও পারি, না লিখে এখানে আমরা -1, এটা থেকে -1 এটা আমরা করব। তাহলে এখানে আসতেছে যে আমাদের মানটা 1.09377793। এটাকে আবার আমরা ভাগ করব, আমরা 0.03 দিয়ে ভাগ 0.03, এখানে থাকতেছে যে 36 45 926 432। এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে মান এটা হবে নিচে 3645926 আর এখানে এটা হবে যে আমাদের উপরে 1 লক্ষ টাকা ভাগ 1 লক্ষ ভাগ অ্যানসার। এখানে হবে যে a 2.8 এত টাকা, অর্থাৎ এটাই অ্যান্সার। অর্থাৎ বছর শেষে প্রতি বছর শেষে তার 1 লক্ষ টাকা জমা করার জন্য প্রতি বছর শেষে তার 2700 অর্থাৎ 2742 টাকা জমা রাখতে হবে। জমা রাখলে সে 25 বছর পরে 1 লক্ষ টাকা জমাতে পারবে, তাহলে সে তার সম্পদটা পরিবর্তন করতে পারবে 1 লক্ষ টাকা দিয়ে।
আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা তোমাদেরকে বুঝাতে পারছি। তোমরা এভাবে যদি ধীরে ধীরে বাসা প্র্যাকটিস করো তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে খুব সহজ মনে হবে। যদি বাসা তোমরা অনুশীলন না করো তাহলে অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন হবে, পরীক্ষা দিতে পারবো না, এতে করে তোমরা এটার জন্য দায়ী হবে। তো এভাবে বাসা অঙ্কগুলো করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার এই প্রত্যাশা কামনা করি। আল্লাহ হাফেজ।